কিভাবে মুক্তিযুদ্ধের ঠিক পরপরই 1972 সালে একটি ট্রেডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা কোম্পানি আজ বছরে $2 বিলিয়ন রেভিনিউ করেন। বেক্সিমকোকে আজ আমরা সবাই চিনি। আপনি একটু স্মার্ট হলে আপনি এর ফাউন্ডার সালমান এফ রহমানকেও চিনেন। কিন্তু আপনি কি জানেন বেক্সিমকো গ্রুপের আন্ডারে কতগুলো কোম্পানি? বেক্সিমকো আসলে করে কি? আপনি হয়তো বলবেন বেক্সিমকো একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আপনি হয়তো বলবেন বেক্সিমকো একটি টেক্সটাইল কোম্পানি, হয়তো আরও বলবেন বেক্সিমকো একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কিন্তু বেক্সিমকো যে আসলে কত বড় তা আপনার ধারণারও বাইরে। বেক্সিমকোর আন্ডারে 12টার বেশি ডিভিশন, অর্থাৎ 12টার বেশি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ এবং প্রায় 21টি কোম্পানি আছে, যার মধ্যে 4টি পাবলিক লিস্টেড কোম্পানি। বেক্সিমকোর ইতিহাস জানার জন্য আমাদের একটু পেছন থেকে শুরু করতে হবে। 1905 সাল ঢাকার দোহারে বেশ সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় ফজলুর রহমান বা সংক্ষেপে এফ রহমানের। তার পড়ালেখা শেষ হওয়ার পর তিনি ল সেক্টরে লয়ার হিসেবে কাজ শুরু করেন। একই সময় তিনি সোশ্যাল ওয়ার্ক এবং পলিটিক্সে যোগ দেন। তিনি ছিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগের একজন সদস্য। 1946 সালে অর্থাৎ পাকিস্তান বিভক্তির আগে তিনি বাংলার রাজস্ব মন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং 1947 সালে পাকিস্তান বিভক্তির পর তিনি পাকিস্তানের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এরই মাঝে তিনি নিজের জুটের ব্যবসা শুরু করেন এবং এর নাম দেন নিউ ডাক্কা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা না, ডাক্কা। উনি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেক বড় বড় জায়গায় রিপ্রেজেন্ট করেন। তাই তার সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি হল রয়েছে, এফ রহমান হল। ওনার দুইজন ছেলে, আহমেদ সোহাইল এফ রহমান এবং সালমান এফ রহমান। সো এখন বুঝতে পারছেন এতক্ষণ আমরা কার ব্যাপারে কথা বলতেছিলাম। তারা দুই ভাই ছোটবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। তারা দুইজনই নটরডেম থেকে তাদের কলেজ লাইফ শেষ করেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্স নিয়ে পড়ালেখা করেন। এরপর সোহাইল এফ রহমান ইউকে থেকে এবং সালমান এফ রহমান পাকিস্তানের ইউনিভার্সিটি অফ করাচি থেকে মাস্টার্স কমপ্লিট করেন। দুজনই পড়ালেখা শেষ করে 1965 সালে বাবার জুটের ব্যবসার দেখাশোনা শুরু করেন এবং 1966 সালে তাদের বাবা এফ রহমান মারা যান। 1965 সালে তাদের জুট প্রোডাকশন ক্যাপাসিটি ছিল মাত্র 4 মেট্রিক টন পার ডে। বর্তমানে যার ক্যাপাসিটি 52 মেট্রিক টন পার ডে, অর্থাৎ প্রায় 13 গুণ। তারা শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বের সবচেয়ে বড় জুট প্রডিউসারদের একজন। তাদের বিজনেস বেশ ভালো চলছিল এবং লাইফ একদম সেটেল ছিল। কিন্তু 1972 সালে ঘটে আরেকটি প্রবলেম। মুক্তিযুদ্ধের ঠিক পরপরই 1972 সালে তাদের জুট মিলস সরকারিকরণ করা হয়। এরপর দুই ভাই মিলে নতুন কোনো ব্যবসা করার কথা চিন্তা করতে থাকে। একই বছর 1972 সালেই তারা দুই ভাই মিলে প্রতিষ্ঠা করেন বেক্সিমকো এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। এর মধ্য দিয়ে বেক্সিমকোর যাত্রা শুরু হয়। বর্তমানে বেক্সিমকো গ্রুপের আন্ডারে এর সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে বেক্সিমকো এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, যার বর্তমান মার্কেট ভ্যালু $930 মিলিয়ন। এটি একটি পাবলিক লিস্টেড কোম্পানি এবং 2022-23 অর্থ বছরে যাদের প্রফিট ছিল $64 মিলিয়ন, অর্থাৎ প্রায় 709 কোটি টাকা। এটা কিন্তু রেভিনিউ না, জাস্ট একটা কোম্পানির প্রফিট। বর্তমানে এই কোম্পানিটি অনেকগুলো দেশ নিয়ে কাজ করছে এবং প্রায় 55টি দেশে বাংলাদেশি পণ্য এক্সপোর্ট করছে। বাই দ্য ওয়ে, বিজনেস করতে হয়তো অনেক টাকা লাগে, কিন্তু যে জিনিসটা করতে আপনার কোনো টাকা লাগবে না সেটা হচ্ছে লাইক বাটনে ক্লিক করা। সো আপনি যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, যাতে ইউটিউব অ্যালগরিদম আরও বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে। থ্যাংক ইউ। এরপর 1976 সালে এফ রহমান ব্রাদার্স শুরু করে তাদের সবচেয়ে বিখ্যাত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মাত্র 4 বছর পরেই 1980 সালে তারা জার্মানি এবং ইউএস এর মতো বড় বড় দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করে। তাদের কোয়ালিটি এত ভালো যে খুব দ্রুতই তারা মার্কেটে বেশ পরিচিতি লাভ করে। ইভেন এখনও বেক্সিমকোকে মানুষ তাদের কোয়ালিটির কারণে চিনে। 1983 সালে বেক্সিমকো ফার্মা নিজেদের ব্র্যান্ডেড মেডিসিন লঞ্চ করে এবং ওষুধের পাশাপাশি পিপি বানানো ও বিক্রিও শুরু করে। যারা জানেন না, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ওষুধ নাপা কিন্তু বেক্সিমকোর একটি প্রোডাক্ট। শুরু হওয়ার মাত্র 9 বছরের মাথায় 1985 সালে বেক্সিমকো ফার্মা ঢাকায় স্টক এক্সচেঞ্জে লিস্টিং করা হয়। এত অল্প সময় এত ম্যাসিভ গ্রোথ বাংলাদেশের কোম্পানিদের জন্য একটি অনন্য মাত্রা যোগ করে। এটি ফার্স্ট বাংলাদেশি কোম্পানি যেটি এইম অফ লন্ডন স্টক এক্সচেঞ্জে নিজেদের আইপিও লঞ্চ করে। এছাড়া বাংলাদেশের ফার্স্ট ইউএসএ এফডিএ অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাপ্রুভাল পায়। এছাড়া প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে একটি ইউএসএ ও কানাডাতে নিজেদের মেডিসিন এক্সপোর্ট করে। বর্তমানে বেক্সিমকো ফার্মা মেডিসিন সেক্টরে বাংলাদেশের লিডিং ম্যানুফ্যাকচারার এবং একই সাথে এক্সপোর্টার। কিন্তু গল্প এখানেই শেষ না, কেবল তো শুরু। 1984 সালে তারা লঞ্চ করে বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড। যদিও এর আগে থেকে তাদের আলাদা ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট ইউনিট ছিল। একদল এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্ট টিম নিয়ে
এই কোম্পানি শুরু করা হয়। তাদের মেইন কাজ ছিল কনস্ট্রাকশনের জন্য ইঞ্জিনিয়ার সাপ্লাই দেওয়া, অর্থাৎ মেইনলি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। তারা একটি প্রজেক্ট বানানোর দায়িত্ব নেয় এবং ফুল প্রজেক্টটি তাদের ইঞ্জিনিয়ার ও ম্যানেজমেন্ট টিম দিয়ে বানায়। এই কোম্পানি প্রায় 40টিরও বেশি লার্জ প্রজেক্ট কমপ্লিট করেছে দেশে এবং দেশের বাইরে। বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড বর্তমানে বাংলাদেশের লিডিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি। তারা ভেরিয়াস সেক্টরে কাজ করে, যেমন পাওয়ার, অয়েল অ্যান্ড গ্যাস, ওয়াটার, ট্রান্সপোর্টেশন, রিয়েল এস্টেট, ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন ইত্যাদি। সে সরকার থেকে শুরু করে দেশে এবং দেশের বাইরে তাদের বেশ অসংখ্য ক্লায়েন্ট আছে এবং তাদের আন্ডারে প্রায় 37টির মতো বিশাল ইকুইপমেন্ট আছে। 1994 সালে শুরু হয় তাদের আরেকটি কোম্পানি বেক্সটেক্স লিমিটেড। এটি টেক্সটাইল এবং অ্যাপারেলস ডিভিশনের আন্ডারে। এর পরের বছরই 1995 সালে এটিকে পাবলিক লিস্টেড করে দেওয়া হয়। তাদের অপারেশনাল হেডকোয়ার্টার হচ্ছে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে। প্রায় 250 একর জমিতে তৈরি করা এই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো টেক্সটাইলের সুতা থেকে শুরু করে সব ধরনের গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করা হয়। তাদের 1 লক্ষ ইয়ার্ডস ফ্যাব্রিক পার ডে তৈরি করার ক্যাপাসিটি আছে। এছাড়া তাদের রয়েছে অনেকগুলো ডিফারেন্ট ডিভিশন, যেমন ডেনিম, স্পিনিং, গার্মেন্টস, ওভেন, ওয়াশিং, প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি, নিটস, গার্মেন্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইত্যাদি। বেক্সটেক্স লিমিটেড পুরো সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড টেক্সটাইল কোম্পানি, অর্থাৎ যাদের প্রোডাক্ট লাইন সবচেয়ে বেশি। এখানে প্রায় 40,000-এর বেশি কর্মী কাজ করে এবং বেক্সটেক্স লিমিটেডের অ্যানুয়াল টার্নওভার $500 মিলিয়ন বা 5,000 কোটি টাকার বেশি। বেক্সিমকো সিনথেটিক লিমিটেড বেক্সিমকোর লিস্টেড কোম্পানিগুলোর একটি, যা 1990 সালে শুরু করা হয়। তাদের অপারেশন সেট আপ করে শুরু করতে প্রায় 4 বছর লাগে এবং 1994 সালে তারা তাদের কমার্শিয়াল প্রোডাকশন শুরু করে। শুরু থেকে তাদের কোম্পানি ভালো চললেও এখন এই কোম্পানির অবস্থা তেমন একটা ভালো না। এটি যদিও বেক্সিমকোর একটি পাবলিক লিস্টেড কোম্পানি, কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে এর ব্যাপারে কোনো আপডেট দেওয়া নেই। 2012-13 সালের কিছু নিউজ অনুযায়ী এই কোম্পানিটি অনেক লসে ছিল এবং এর অপারেশন চালানোর জন্য অনেক প্রবলেম ফেস করছিল। এরপরে আর কোনো আপডেট পাওয়া যায়নি। সিনেপুকুর সিরামিক্স লিমিটেড বেক্সিমকোর একটি মেজর কোম্পানি, যেটি 1997 সালে শুরু হয়। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এটি বেক্সিমকো শুরু করেনি। এই কোম্পানির ব্যাপক সফলতা দেখে বেক্সিমকো 2005 সালে এই কোম্পানি কিনে নেয় এবং তখন থেকে এটি বেক্সিমকো গ্রুপের একটি সাবসিডিয়ারি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে, যার ফলে তারা আরও বেটার রিসোর্স এবং মার্কেট রিচের সুযোগ পায়। 2006 সালে এর অপারেশন আরও বাড়ানো হয়, যার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 15 মেট্রিক টন পার ডে। এরপর 2011-12 সালের দিকে কোম্পানিটি ইউএসএতে সিনেপুকুর নামে এবং ইন্ডিয়াতে ডোয়েল নামে দুটি ব্র্যান্ড লঞ্চ করে গ্লোবাল মার্কেটে পা রাখে। বর্তমানে কোম্পানিটির মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় 560 কোটি টাকার বেশি। ইন্টারনেট এবং টেক ইন্ডাস্ট্রির গ্রোথ দেখতে পেরে সেই 1998 সালে বেক্সিমকো লঞ্চ করে বাংলাদেশ অনলাইন লিমিটেড বা বোল। এই কোম্পানিটি একাধিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন ইন্টারনেট এবং ডাটা কানেক্ট করে সাবমেরিন দিয়ে, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ডেভেলপ করে, ওয়াইফাই এবং ল্যান্ড সলিউশন দিয়ে থাকে, কল সেন্টার এবং ভিডিও কনফারেন্সের সলিউশন দিয়ে থাকে অন্যান্য কোম্পানির জন্য, ইভেন ক্লাউড সার্ভিস এবং ডাটা সেন্টার পর্যন্ত ভাড়া দিয়ে থাকে। এছাড়া আইটি ম্যানেজমেন্ট টিম সাপোর্ট এবং আইটি সিকিউরিটি সাপোর্টও দিয়ে থাকে। ইউনিসেফ, নেসলে, ডিএইচএস, বাটা ও দারাজ সহ প্রায় ছোট বড় 500-র বেশি কোম্পানি তাদের থেকে আইটি সলিউশন নিয়ে থাকে। যদিও বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি কোম্পানির ল্যান্ডস্কেপ অনেক কম্পিটিটিভ এবং বেক্সিমকো এই কম্পিটিশনে কতটুকু টিকে থাকতে পারে সেটা আসলে দেখার বিষয়। 1982 সালে এফরহমান ব্রাদার্স পার্টনারশিপ করে দুবাই বেসড গালাডারি ব্রাদার্স গ্রুপের সাথে এবং তৈরি করে বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক দি এবি ব্যাংক। 1985 সালে তারা দুই ভাই এবি ব্যাংকের সব শেয়ার অন্যদের কাছে বিক্রি করে দিয়ে আইএফআইসি ব্যাংকের 30% শেয়ার কিনে। সালমান এফ রহমান 2010 সালে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। বর্তমানে আইএফআইসি ব্যাংকের লার্জেস্ট শেয়ার হোল্ডার হচ্ছে বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকো যেহেতু অলরেডি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের একজন প্রমিনেন্ট প্লেয়ার, তাই তারা চিন্তা করলো বাংলাদেশের জন্য একটি ব্র্যান্ড লঞ্চ করার। এরই ধারাবাহিকতায় 2004 সালে বেক্সটেক্স লিমিটেডের আন্ডারে লঞ্চ করা হয় ইয়েলো, যেটা হয়তো আপনারা সবাই চিনেন। বেক্সিমকো তাদের ফার্স্ট ইয়েলোর আউটলেট খুলে বসুন্ধরাতে, যেখানে তারা খুব ভালো রেসপন্স পায়। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার বসুন্ধরা ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটন থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এরপর ইয়েলো একের পর এক আরও অনেকগুলো আউটলেট খুলে। এখন প্রায় প্রত্যেক মেজর শহরে তাদের আউটলেট আছে, যেমন উত্তরা, গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুর, চিটাগং, বসুন্ধরা, মোহাম্মদপুর, বেইলি রোড ইত্যাদি। বর্তমানে ইয়েলো বাংলাদেশের প্রিমিয়াম একটি ফ্যাশন ব্র্যান্ড এবং বাংলাদেশের টপ 5টা ফ্যাশন ব্র্যান্ডের একটা। বেক্সিমকোর আরেকটি মেজর কোম্পানি যেটির কথা এখনো বলাই হয়নি, সেটি হচ্ছে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড। আপনারা হয়তো ভাববেন এটি আবার কী করে, বাট এর প্রোডাক্ট আপনারা সবাই চেনেন, আকাশ ডিজিটাল টিভি।
2016 সালে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড শুরু হলেও এর কাজ শুরু হয় আরও আগে থেকে। ডিএস গ্রুপ নামের একটি রাশিয়ান কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে শুরু করা হয় এই কোম্পানি। জিএস গ্রুপের টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে অনেক আগে থেকে অভিজ্ঞতা ছিল, তাই তাদের পার্টনারশিপ এই কোম্পানির সাকসেসের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে। 2016 সালে তারা বাংলাদেশের প্রথম ডিরেক্ট টু হোম বা ডিটিএইচ স্যাটেলাইট টেলিভিশন লঞ্চ করে রিয়াল ভিইউ ব্র্যান্ড নেমের আন্ডারে। আপনারা কি রিয়াল ভিইউ ব্র্যান্ডের কথা আগে জানতেন নাকি? আমাকে কমেন্ট করে জানান। বাংলাদেশের টিভিতে আগে চ্যানেলের পরিমাণ অনেক কম ছিল, আর যাও ছিল তার মধ্যে অনেকগুলোরই পিকচার কোয়ালিটি তেমন ভালো ছিল না। তাই তাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল ওয়াইড রেঞ্জ অফ চ্যানেল এবং ইমপ্রুভড পিকচার কোয়ালিটি প্রোভাইড করা। কিন্তু একটা সময় তারা বিভিন্ন অপারেশনাল চ্যালেঞ্জেস ফেস করে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে না পেরে মার্কেট থেকে হারিয়ে যায়। কিন্তু বেক্সিমকো এই মার্কেটকে কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি। তাই 3 বছর পর 2019 সালে তারা তাদের প্রোডাক্ট আকাশ নামে রিব্র্যান্ড করে লঞ্চ করে এবং মাত্র এই 4-5 বছরেই এই মার্কেট ডমিনেট করছে। 2022 সালে আকাশ ডিজিটাল টিভি এর সাবস্ক্রাইবার ছিল 7 লাখের বেশি, যা বর্তমানে আরও অনেক বেশি। এগুলো ছাড়াও বেক্সিমকোর আরও বেশ কয়েকটি কোম্পানি আছে, যেমন বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড, যেটি 1983 সালে শুরু করা হয় এবং এরা বাংলাদেশে আইবিএম কম্পিউটারের প্রথম অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ছিল। এটি বর্তমানে অন্যান্য কোম্পানিকে সফটওয়্যার সলিউশন দিয়ে থাকে। এরপর বেক্সিমকো সিকিউরিটিস লিমিটেড, বেক্সিমকো পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি লিমিটেড, বেক্সিমকো এলপিজি ইউনিট 1 লিমিটেড, যেটিও বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রির একজন প্রমিনেন্ট প্লেয়ার, বেক্স ট্রেড লিমিটেড, যার মাধ্যমে আপনারা অনলাইনে ফ্লাইট বুক করতে পারেন, বেক্সিমকো এভিয়েশন লিমিটেড, যার মাধ্যমে আপনারা চাইলে হেলিকপ্টার রাইড ভাড়া নিতে পারেন। এটি 2022 ডিসেম্বরে শুরু হয় এবং এই কোম্পানির আন্ডারে এখন 2টা হেলিকপ্টার আছে। দেন বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড, বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো গ্রিন সুকুক ট্রাস্ট, হুইচ ইজ প্রবাবলি এ মিউচুয়াল ফান্ড, তিস্তা সোলার লিমিটেড, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেক্সিমকো পাওয়ারের সাথে কন্ট্রাক্ট করে এই প্রজেক্টটি শুরু করেন, যেটা সম্পন্ন হলে প্রায় 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন ও সরবরাহ করা সম্ভব হবে। বেক্সিমকোর আন্ডারে 70,000-এর বেশি কর্মী কাজ করে। এখন আপনাদের মনে হতে পারে বেক্সিমকোর চেয়ারম্যান সোহাইল এফ রহমান তেমন পপুলার না, বাট তার ছোট ভাই এবং বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান কেন এত পপুলার? দ্য রিজন ইজ পলিটিক্স। সালমান এফ রহমান তার বাবার মতোই বাংলাদেশ পলিটিক্সেও অনেক ভূমিকা রাখেন। তিনি 1990 সালের দিকে তার নিজের রাজনৈতিক দল গঠন করেন সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে। কিন্তু তিনি বুঝতে পারলেন বাংলাদেশের নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে সেটাকে গ্রো করা কোয়াইট ইম্পসিবল। তাই পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। তিনি 2009 সাল থেকে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবসায়িক বিষয়ক উপদেষ্টা। 2018 সালে তিনি প্রথম ইলেকশনে দাঁড়ান এবং 86% ভোট নিয়ে তিনি জয়লাভ করেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট। এছাড়া ওনার নেট ওয়ার্থ $2 বিলিয়ন, অর্থাৎ প্রায় 20,000 কোটি টাকার বেশি। বাই দ্য ওয়ে, উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ কামালের ছোটবেলার বন্ধু ছিলেন এবং তারা একই সাথে পড়ালেখা করেছেন। উনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যার নাম বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যদি এরকম ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমাকে কমেন্টে জানান নেক্সট কোন কোম্পানির ব্যাপারে আমি কেস স্টাডিজ বানাবো। থ্যাংক ইউ।